মহামারী থেকে ঘুরে দাঁড়াতে দরকার জুৎসই সিদ্ধান্ত, সরকারকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠার আহ্বান বি চৌধুরী। গতি ফিরতে শুরু করেছে মেগা প্রকল্পগুলোতে, সময় মতো শেষ করতে বিশেষ উদ্যোগ দরকার বলছেন বিশেষজ্ঞরা। পদ্মার স্রোতে বিলীন হচ্ছে কোটি কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠান, সিরাজগঞ্জের তাঁতপল্লীর বেশিরভাগ কারখানা পানির নিচে। নানা প্রকল্প, নানা আশ্বাস, তবুও বৃষ্টিতেই ডুবে যায় চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। মেগা প্রকল্প শেষ হবে, মিলবে সুফল বলছে সিডিএ। এবং রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে শুরু হবে কেনাবেচা। স্বাগত বেলা 12টার সংবাদে, সাথে আছি আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোভিড-19 মহামারী থেকে ঘুরে দাঁড়াতে দরকার জুৎসই সিদ্ধান্ত, এমনটাই মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। তার মতে দেশকে বাঁচাতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে নিয়ে এখনই এগিয়ে আসতে হবে সরকারকেই। টেলিফোনে নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সংক্রমণ রোধে এই মুহূর্ত থেকেই আইন প্রয়োগ করে সকলকে মাস্ক পরতে বাধ্য করতে হবে। সেই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করে প্রয়োজন মোতাবেক কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা করা জরুরি। তৌহিদ শান্তর প্রতিবেদন। কোভিড-19 ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে প্রতিদিনই তথ্য তুলে ধরছে। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হচ্ছে, অথচ বিপুল জনসংখ্যার এই দেশে সাধারণ রোগের চিকিৎসাতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে হিমশিম খেতে হয়। আর সেখানে এমন ভয়াবহ ছোঁয়াচে ভাইরাসের আক্রমণ, এর উপর আবার মরার উপর খাড়ার ঘা হয়েছে মোহাম্মদ শাহেদ আর তার কুচিকিৎসার রিজেন্ট হাসপাতাল, নকল মাস্ক সরবরাহকারী জেএমআই, ভুয়া কোভিড টেস্টকারী প্রতিষ্ঠান জেকেজি। মানুষের দুর্দশার সুযোগে এমন অন্যায়কে কঠোর হাতে দমনের কথাও বলছেন অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। এরা ডাক্তার নামে তো অবশ্যই মানুষ নামের অবশ্যই এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, দ্রুত বিচারে নেওয়া উচিত। তিনি মনে করেন টেস্টের সংখ্যা বাড়াতেই হবে, স্বাস্থ্যবিধি মানতে সচেতন করতে হবে মানুষকে। এখন সরকারের উচিত হবে মাস্ক ব্যবহারের ব্যাপারে অনেক কঠোর হয়। মাস্ক ব্যবহারের জন্য ফাইন করতে হবে, না ব্যবহার করলে একটা কিছু সঙ্গে সঙ্গে 100 টাকা ফাইন করা উচিত। সেকেন্ড পারসেন্ট 1,000 টাকা, আর আপনি 10,000 এবং 7 দিন দেন। এখানে করা একটা অডিয়েন্স করা উচিত, করতে পারলে বোধ হয় এরা ভয় পেয়ে হলেও করতে হবে। আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এই দুইয়ের কার্যকর প্রয়োগের কথাও বলছেন অধ্যাপক বি চৌধুরী। সরকারি বেসরকারি অফিসের 50 কর্মকর্তা কর্মচারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরির পরামর্শও দিচ্ছেন তিনি। বিদেশ থেকে যারা এখন আসছে, আগে এসছেন, তাদের ব্যাপারে যদি আমাদের কোয়ারেন্টাইন সিস্টেমটা সত্যিকার সফলভাবে কার্যকর করা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে যত ইউনিভার্সিটি আছে প্রাইভেট প্রত্যেকের হাজার হাজার এবং এখানে খাওয়া দাওয়ার একটা সিস্টেম আছে, এইগুলো সরকার ব্যবস্থা করতেন। প্রবীণ এই রাজনীতিবিদ বলছেন, এই দুর্যোগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে হবে। আমার দেশে যখন তখন HIV এইডস ন্যাশনাল কমিটি করা হয়, রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আরেকবার যখন ভারত থেকে প্লেগ আসছিল, সেখানে একটা কমিটি করা ইমিডিয়েটলি করা হলো এবং রাজনৈতিক সিদ্ধান্ত করা হয়েছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই হবে। এগুলো এত দায়ের করতে পারবেন না। যারা রাজনীতি করেন, বিশেষ করে সরকারি দল থাকে, এই রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সবাইকে জড়িত করা অবশ্যই। সরকারকে বিশেষ দায়িত্ব দিতে হবে, কিন্তু সবাই মিলে যদি করা যায় তাহলে এটা আরো ভালো হবে। সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগোলে মহামারী মোকাবেলায় দেশ সক্ষম হবে বলেও আশাবাদী সাবেক এই রাষ্ট্রপতি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। গতি ফিরতে শুরু করেছে মেগা প্রকল্পগুলোতে, ধীরে হলেও শুরু হয়েছে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। গতি বাড়ানোর চেষ্টা চলছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পেও। বিশেষজ্ঞরা বলছেন, যে অবস্থা তৈরি হয়েছে তাতে সময় মতো মেগা প্রকল্পগুলো শেষ হওয়া অনেক কঠিন। তারপরও পুরো গতি ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগ দরকার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রভাবে 2 মাসেরও বেশি বন্ধের পর এমন চেহারায় ফিরেছে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। কর্মব্যস্ততা ফিরছে সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় থাকা এই মেগা প্রকল্পে। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর কুড়িল এলাকায় চলছে এমন কর্মযজ্ঞ। কিন্তু এই জায়গা ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত পুরো প্রকল্প এলাকায়
কর্মব্যস্ততা খুঁজে পাওয়া কঠিন। প্রকল্প পরিচালক বলছেন, ধীরে ধীরে কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তারা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মাণের টার্গেট 2022 সালের অক্টোবরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে গত 5 মে 2020 থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। বর্তমানে প্রায় 350 জন লেবার আছে। আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। করোনার কারণে আগের মতো গতি নেই চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পেও। এর মধ্যে চীন থেকে যেসব সরঞ্জাম আসার কথা করোনার কারণে তাও খুব একটা আসতে পারছে না। তবে চীনা শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাড়ছে কাজের পরিধি। 2022 সালে এই প্রকল্প শেষের টার্গেট নিয়েই এগোচ্ছে কাজ। আমাদের কাজ 42%-এরও বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আমাদের যে শিডিউল টাইম তার মধ্যেই আমাদের টানেলের কাজ শেষ হয়ে যাবে। করোনায় গতি হারিয়েছে সরকারের আরেক মেগা প্রকল্প কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। জাপানি শ্রমিকরা এখনো বাংলাদেশে না ফেরায় সীমিত পরিসরে চলছে প্রকল্পের কাজ। আমরা অন ট্র্যাক আছি। এই কোভিডের জন্য হয়তো কিছুটা আমরা যেহেতু কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়াটা 1 মাস 2 মাস আমরা পিছনের দিকে চলে গেছি, তো আমরা আশা করছি খুবই সহসাই এটা হবে। 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া স্বপ্নের এই মেগা প্রকল্প শেষের টার্গেট 2026 সাল। তবে করোনার প্রভাবে সময়মতো মেগা প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী নন এই বিশ্লেষক। এই করোনা বাস্তবতায় প্রত্যেকটা চেনের মধ্যে একটা বিরাট বত্তায় হয়ে গেছে। সো টপ থেকে পরামর্শ নাই, বটম থেকে ম্যাটেরিয়াল নাই। এই বাস্তবতায় টাইম ওভাররান হবে নির্দ্বিধায় বলা যায়। টাইম ওভাররান হলে খরচটাও বাড়বে। শুধু এই তিনটি নয়, সরকারের অন্য সব মেগা প্রকল্প অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে বাড়াচ্ছে কাজের পরিধি। চেষ্টা চলছে বটে, কিন্তু এখনো পুরোদমে শুরু হয়নি মেগা প্রকল্পগুলোর কাজ। আর তাই নির্দিষ্ট সময়ে এসব প্রকল্প আসলেই শেষ হবে কিনা সেটি এখনো বড় প্রশ্ন কর্তৃপক্ষের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, একই সঙ্গে উন্নতি দরকার করোনার বৈশ্বিক পরিস্থিতির। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বানের পানিতে বিলীন হয়ে গেছে মাদারীপুরের চরাঞ্চলের বাতিঘর নামে পরিচিত নুরুদ্দিন মাতবর SADP উচ্চ বিদ্যালয়। বুধবার রাতে গভীর নদীর গর্ভে চলে যায় স্কুল ভবনটি। মাদারীপুরের শিবচর উপজেলা চরাঞ্চলে উচ্চ মাধ্যমিকের একমাত্র প্রতিষ্ঠান ছিল এটি। চরাঞ্চলের 25টির বেশি গ্রামের ছেলে মেয়েদের ঝরে পড়া ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্কুল। বুধবার বিকেলেই ভবনটি হেলে পড়ার খবর পাওয়া যায়। বেলার রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই ছবি বুধবার বিকেলের। চারদিকে অথই পানি নিয়ে তখনও টিকেছিল লাল রঙের 3তলা এই ভবন, কিন্তু বৃহস্পতিবার সকালে এর কোনো অস্তিত্ব চোখে পড়েনি স্থানীয়দের। এই এলাকা শিবচর উপজেলার চরাঞ্চলে। প্রমত্তা পদ্মার ভাঙনের হুমকি নিয়েই এই অঞ্চলে দাঁড়িয়েছিল নুরুদ্দিন মাতবর SADP উচ্চ বিদ্যালয়। চরের অসংখ্য শিক্ষার্থীর উচ্চ বিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণের একমাত্র প্রতিষ্ঠান ছিল এটি। স্কুলটি এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে এই চর অঞ্চলের মানুষের অনেক সুবিধা হয়েছিল। বাড়ির কাছে স্কুল থাকায় যেই ছেলে মেয়েরা খেতে কাজ করত, ছোটবেলায় মাছ ধরার প্রতি ঝুঁকি ছিল, তারাও পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়। বিদ্যালয়ের আশপাশের অঞ্চলও এখন নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি ও ফসলের মাঠ। এলাকাটায় নদী ভাঙ্গার হুমকির সম্মুখীন এবং অলরেডি একটা হাই স্কুল নদীতে বিলীন হয়ে গেছে। এখন আর একটা ইউনিয়ন পরিষদ আছে, একটা প্রাইমারি স্কুল আছে এবং কমিউনিটি ক্লিনিক। এখন এই তিনটেও হুমকির সম্মুখীন। মাদারীপুরের শিবচরের নুরুদ্দিন মাতবরের কান্দি গ্রামে 2009 সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। শিবচরের 24টি গ্রাম সহ ফরিদপুরের সদরপুর উপজেলার কয়েকটি গ্রামের 3 শতাধিক শিক্ষার্থী ছিল স্কুলটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে পশু কেনাবেচা শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাজারীবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, কাল থেকে পশুর হাটে শুরু হচ্ছে কেনাবেচা, প্রস্তুতি কেমন দেখছেন? আফসার, আমি রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন হাজারীবাগ এলাকা এবং হাজারীবাগের লেদার টেকনোলজি এই কলেজ মাঠের
যেই পাশে আসলে যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু আসলে এবার গরুর কোরবানির পশু কেনাবেচার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আমি আপনাকে ক্যামেরার চোখে দেখাতে চাচ্ছি যে আপনি দেখছেন যে এখানে যেই ক্রেতা যারা, বিভিন্ন বিক্রেতা যারা রয়েছে দেশে বিভিন্ন জেলা থেকে, যারা তাদের গরু নিয়ে এসেছেন, এবং পাশাপাশি আসলে এখানের যেই ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এখানের যে অবস্থা যদি বলি, সেটা হলো যে এখনও এই হাটের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখনও পুরোপুরি প্রস্তুত নয়। বিশেষ করে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে এমনটি কিন্তু এখানকার যিনি ইজরাদার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন। এবং আপনি দেখছেন যে এখানে যেই গরুগুলোর যে রাখা হয়েছে, সেই ডিস্টেন্সটাও কিন্তু অনেক ডিস্টেন্স যে মানার ব্যাপারটা, সেটি একটি দূরত্ব থাকার কথা, সেই দূরত্বগুলো কিন্তু এখনও পুরোপুরি কিন্তু নিশ্চিত করতে পারেনি। পাশাপাশি কিন্তু এখানে যারা ক্রেতা আসছেন তারাও কিন্তু আসলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে এখানে যাতে করে এই কোরবানির পশু কেনা বেচার বিষয়টি নিশ্চিত হয়, সে ব্যাপারে যিনি ইজরাদার রয়েছে তাদেরকে তারা অনুরোধ করছেন। আমার সাথে ইজরাদার সংশ্লিষ্ট একজন রয়েছেন, একটু জানতে চাইবো যে আপনারা এখনও স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করতে পারেননি আমরা দেখছি, তো এই ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? আসলে যে কোনো পশুর হাট একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, তো আমরা সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই অলরেডি আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আপনি দেখতে পারবেন আমাদের হাটে আমাদের প্রত্যেকটা লেআউটগুলো করা আছে, রাস্তার মধ্যে আমরা গোলাকার সার্কেল দিয়ে দিয়েছি, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্ডার অনুযায়ী আমরা প্রায় প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং প্রতিটা এরিয়াতে আমরা, এবং হাসিলঘরের সামনে আবার কোভিড-19-এর যেই স্বাস্থ্যবিধি আছে সেগুলো দেওয়া আছে। সেই স্বাস্থ্যবিধিতে 60 বয়স্ক লোক, শিশু মাস্ক পরিহিত করে হাটে প্রবেশ করতে হবে, নিরাপদ দূরত্ব মেনটেন করে আসতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। তারই পাশাপাশি আমরা প্রত্যেকটা আউটার লাইনে অলরেডি আমরা বেসিন এবং হাত, আগামীকাল থেকে আপনার এই হাটে পুরোপুরি স্বাস্থ্যবিধি আপনারা মেনটেন করবেন, এটা কি আগামীকাল থেকে হচ্ছে কিনা? আমরা অলরেডি আমাদের সব কার্যক্রম সম্পন্ন করেছি, এবং ইনশাল্লাহ আজকে বিকেল থেকে অথবা কালকে সকাল থেকে আমাদের স্যানিটাইজারের যেই হাত ধোয়ার ব্যবস্থাগুলো সেগুলো আমরা রেডি করে ফেলবো। ধন্যবাদ। আফসার, শুনলেন হাজারীবাগ থেকে কোরবানির পশুর হাটের সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। হাজারীবাগ থেকে কোরবানির পশুর হাটের বিস্তারিত জানাচ্ছিলেন বিপ্লব তালুকদার। ঈদের মাত্র সপ্তাহখানিক বাকি, কিন্তু এখনও জমে ওঠেনি রাজধানীর বিপণী বিতানগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সৈয়দ রায়হান। আমরা আশা করব রায়হানকে এর মধ্যে আমরা পাবো আমাদের সাথে। রায়হান, অন্যবার ঈদের আগে নিউ মার্কেটের যে চিত্র থাকে তার থেকে এবারের অবস্থান তফাৎ কি, সে বিষয়ে জানাবেন। আমরা প্রতিবারই দেখেছি যে ঈদকে কেন্দ্র করে অনেক কেনাকাটার ধুম পড়ে যায়। তো এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে, কি চিত্র দেখছেন, দোকানীদের কোনো বক্তব্য আপনার কাছে আছে কিনা? রয়েছি রাজধানীর নিউ মার্কেটে। তো আমরা গত কয়েকদিনের কিংবা সাপ্তাহিক ছুটির দিন বলতে আসলে যা বোঝায় শুক্রবার এবং শনিবার, আজও সাপ্তাহিক ছুটির দিন। তো আমরা সকাল থেকেই আসলে যে বিষয়টি দেখছি, একটু আপনাকে আমি একটু দেখাতে চাই ক্যামেরার ফ্রেমে, যে মূলত করোনাকালীন সময়ে দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 1 মাস ধরে এই নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতানগুলো কিন্তু খুলেছে। তবে মূলত যে বিষয়টি এখন যারা ব্যবসায়ী আছেন তারা যে বিষয়টি বলছেন যে মার্কেট খুলে দেওয়ার পরেও, স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কিন্তু অনেকাংশেই তাদের যেই কাঙ্ক্ষিত বেচা কেনা সেটি কিন্তু হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেকটাই অলস সময় পার করছেন এখানকার যারা আসলে বিক্রেতা রয়েছেন। তো একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু জানতে চাবো যে এখন পর্যন্ত এই করোনার পরে আসলে মার্কেট খোলা পর্যন্ত আপনার ব্যবসায়িক পরিস্থিতিটা আসলে কি? আসলে দেশের পরিস্থিতি ভালো না। সরকার সময় দিছে আমাদেরকে 7টা পর্যন্ত, আগের থেকে কিছুটা বেচা কিনা বাড়ছে 7টা পর্যন্ত দেওয়ার কারণে, কিন্তু দেশে তো বন্যা, অর্থনীতি খারাপ, করোনা ভাইরাস, এই কারণে মানুষের কাছে টাকা নেই, এই কারণে মানুষ কিনতে পারে না। মানুষ কি ভাত খাইব না জামা কাপড় কিনবো, না মানুষ সামনে দেশে যাইব না। আফসার, আসলে যে বিষয়টি আপনি শুনছিলেন যে ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে মূলত মার্কেট খুলে দেওয়ার পরও সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট খোলা থাকছে ঠিকই, তবুও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে বেচা কেনার যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা কোনোভাবে পূরণ করতে পারছেন না। তবে আমরা দেখেছি কিন্তু অনেকটাই কিন্তু ক্রেতা শূন্য রয়েছে নিউ মার্কেটের প্রায় প্রতিটি দোকান। তো এই ছিল রাজধানী নিউ মার্কেট থেকে আমার কাছে সার্বিক চিত্র। আফসার। রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রায়হান জানাচ্ছিলেন ঈদকে কেন্দ্র করে বিপণী বিতানগুলোতে আসলে ক্রেতাদের কোনো রকম ভিড় আছে কিনা সে বিষয়ে বিস্তারিত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন।
আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। সাভারের সাধাপুর খালের সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। সেতুটি নির্মাণের জন্য সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান রড সিমেন্ট নিয়ে আসলেও কাজ না করে সেগুলো নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বরাদ্দের পরও কেন এই ব্রিজটি হচ্ছে না, আর কি বলছেন এই বিষয়ে এলাকাবাসী? ধন্যবাদ আফসার। আমি এই মুহূর্তে রয়েছি সাদাপুর এলাকায়। আপনি জানেন যে ব্রিজটি কিন্তু আমরা সকাল থেকে দেখিয়েছি যে সেখানে একটি খালের উপরে একটি ব্রিজ নির্মাণ হওয়ার কথা ছিল। এরপরে কিন্তু সেই ব্রিজটি না করে মালামাল নিয়ে তারা লুটপাট হয়ে গেছে। এখন যে জায়গা দাঁড়িয়ে আছি, বন্যার পানি ঢুকে গেছে এবং এই সাদাপুরের যে এই গ্রামটিতে বন্যার পানি ঢুকে কিন্তু মাছের ঘেরগুলি কিন্তু আপনি জানেন যে কলকারখানার পানিতে মাছ দূষিত হয়েছে, মারা যাচ্ছে। আমরা একটু সরাসরি দেখাতে চাই যে এই বন্যার কারণে যেসব মাছগুলি রয়েছে সেসব মাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং পচে যাচ্ছে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে বন্যার পানি ঢুকলো, এই যে কি ক্ষতি হচ্ছে আপনাদেরকে? বন্যার পানিতে দেখেন না, আমার 5-6 লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে। ওই যে পাখিজার বজ্র, এই কলকারখানার বজ্র আইসা ঢুইকে সব মাছ মরে মরে দেখেন না পুরা পুকুর ভরে গেছে গা। এখন সারা পুকুর ভরাই শুধু মাছ আর মাছ, এই সব নষ্ট হয়ে গেছে। এখন কেন আসলে মাছগুলি মারা যাচ্ছে? ওই পাখি চাই যে ওখানকার খারাপ পানিতে মাছ, ওই মেল কারখানা খারাপ পানিগুলো পুরাই দেখবেন আপনি, কমপক্ষে 8 লক্ষ টাকার মাছ মারা গেছে আমাদের পুরা মাথায় বাড়ি। এখন যেটা হইতেছে ভবিষ্যতে এখানে তেলাপোয়া আছে, রুই আছে, আরো অনেক ধরনের মাছ আছে, কার্পুটারপো আছে। এই দেখেন না সব এই যে মাছ, এই যে মাছগুলি মারা গেল, আপনারা কি অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন? না, আমরা এখন অভিযোগ করি নাই। আমরা চিন্তা ভাবনা করছি যে যাবো অফিসার লাইনে দেখাবো যে আমাদের কি এই ক্ষতিপূরণ হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে এই যে তারা কিন্তু আসলে বলছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা যাবে এবং এই অভিযোগটা নিয়ে কিন্তু তারা যাবে, যেহেতু এখানকার যেসব মাছের ঘেরগুলি আসলে মাছ মারা যাচ্ছে বন্যার কারণে এবং কলকারখানার পানিতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আফসারের কাছে। আফসার। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদের এই প্রয়োজনে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক। বৈশ্বিক করোনা পরিস্থিতি জানাচ্ছি। সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যু ও সংক্রমণ একসাথে বাড়তে দেখা গেছে। গেল 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 6,309 জন, আর আক্রান্ত হয়েছে 2,76,000 মানুষ। সারা বিশ্বে এ নিয়ে মোট সংক্রমণ হলো 1,56,41,000-এর বেশি মানুষ, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 6,35,000। এর মধ্যে যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় মারা গেছে 1,150 জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 41 লাখ। আর দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে 1,317 জনের। বিশ্ব সংক্রমণের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে একদিনে 48,000-এর মতো মানুষ, আর নতুন করে 755 জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা 30,000 ছাড়ালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ব্রাজিল ও ভারত এই দুই মহামারী থেকে উত্তরণ করার সক্ষমতা রাখে। এছাড়া নতুন করে সংক্রমণ বেড়েছে ইরান, ইরাক, স্পেন, ফ্রান্স ও কলম্বিয়ায়। এদিকে কুয়েতে কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে প্রশাসন। হোটেলগুলো খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খেলার খবর। করোনার ভীতি কাটিয়ে মাঠে ফিরছেন তাসকিন আহমেদ। স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঝালিয়ে নিয়েছেন ফিটনেস ট্রেনিংয়ের। করোনাকালে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দেয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন এই পেসার।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মহামারী থেকে ঘুরে দাঁড়াতে সরকার জুৎসই সিদ্ধান্ত, সরকারকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠার আহ্বান বি চৌধুরীর। গতি ফিরতে শুরু করেছে মেগা প্রকল্পগুলোতে, সময় মতো শেষ করতে বিশেষ উদ্যোগ দরকার বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা স্রোতে বিলীন হচ্ছে কোটি কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠান, সিরাজগঞ্জে তাঁত পল্লীর বেশিরভাগ কারখানা পানির নিচে। নানা প্রকল্প নানা আশ্বাস, তবুও বৃষ্টিতেই ডুবে যায় চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। মেগা প্রকল্প শেষ হলে মিলবে সুফল বলছে সিডিএ। এবং রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে শুরু হবে কেনাবেচা। এই ছিল এখনকার মতো সংবাদের সাথে থাকার ধন্যবাদ।